আমরা কন্ট্রোল সিস্টেম থিওরি নিয়ে আজকের ক্লাসে আরো কিছু প্রবলেম ডিসকাস করব। আমাদের লাস্ট ক্লাসে আমরা যতটুকু পর্যন্ত দেখেছিলাম সেটা ছিল মেইনলি ট্রান্সফার ফাংশন বের করা নিয়ে। তো আমাদের কাছে যদি একটা সার্কিট দেওয়া থাকে, যে সার্কিটটার মধ্যে বেশ কিছু কম্পোনেন্ট আছে, তার মধ্যে কিছু হচ্ছে হয়তো ফিডব্যাক লুপ আছে, তার এসব কম্পোনেন্ট গুলোর আমার যদি ট্রান্সফার ফাংশন জানি আলাদা আলাদা ভাবে আমি, তাহলে আলটিমেটলি ফাইনাল যে আউটকামটা সেটা ডিভাইডেড বাই ফাইনাল যে ইনপুট, অর্থাৎ ওভারঅল সার্কিটের ট্রান্সফার ফাংশনটা দেখতে কেমন হবে, সেই ডেরিভেশন গুলো হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছি। এর মধ্যে আম, দুই তিনটে এক্সাম্পল আমরা করেছিলাম। সো আমাদের টার্গেট ছিল যে হয়তো আজকের ক্লাসের মধ্যে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। বাট ইস্যু হচ্ছে যে এই চ্যাপ্টারের যে লাস্টের যে টপিকগুলো, অর্থাৎ পিআইডির কিছু পার্ট, সো এই জিনিসগুলো হচ্ছে একটু লাইক বোর্ডে এঁকে না দেখালে বা অ্যাটলিস্ট সামনাসামনি ম্যাথ না করে দেখালে জিনিসটা একটু টাফ ইয়ে করা, বুঝানো। সো আই থিঙ্ক এই স্লাইডের থেকে জিনিসটা পড়ানো একটু টাফ। সো আমরা এই জন্য হচ্ছে এটার যে আগের পার্টটা, কিছু ছোটখাটো ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, জাস্ট গ্রাফ বেসড অ্যানালাইসিস, ওইটা হচ্ছে আজকে দেখবো। অ্যান্ড নেক্সট ক্লাস শুরুর আগে হয়তো মানে যে টপিক পড়ানোর কথা ছিল মেশিন লার্নিং এর, তার আগে আমরা হচ্ছে 10 মিনিটের মধ্যে আহ, এইখানকার যে কিছু ম্যাথের প্রবলেম আছে, অর্থাৎ যে ডেরিভেশন গুলো আছে ম্যাথমেটিক্যাল, ওই জিনিসটা একটু ডিসকাস করে তারপরে আমরা নেক্সট ক্লাসের যে টপিক সেখানে চলে যাব, সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসেই পড়বো। So আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে আসলে এই জন্য খুব ছোট একটা টপিক নিয়ে ডিসকাস করছি, সেটা হচ্ছে স্টেডি স্টেট ভার্সেস ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। এটা এই এই জিনিসটা কভার করলে আজকের টপিক মোটামুটি আমাদের শেষ। এন্ড আরেকটা জিনিস হচ্ছে আমাদের এই আজকে তো হচ্ছে স্যাটারডে, সো নেক্সট থার্সডে এন্ড নেক্সট স্যাটারডে, যেটা নেক্সট স্যাটারডেতে হচ্ছে আমাদের একটা কুইজ হবে। কুইজটা হচ্ছে আমাদের যে আমাদের নেভিগেশন ছিল, নেভিগেশনের দুইটা চ্যাপ্টার, ওই দুইটা চ্যাপ্টারের উপরেই কুইজটা থাকবে। সেটা আমি আমার অ্যানাউন্সমেন্টে দিয়ে দিব, তারপর আবার বলে দিচ্ছি। ওকে। ওকে, এখন কথা হচ্ছে যে আমাদের স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এই দুইটা জিনিস বলতে কি বোঝায়। ওকে, হ্যাঁ। সো আমাদের যে কন্ট্রোল সিস্টেম গুলো থাকে, কন্ট্রোল সিস্টেমের আমাদের মেইন টার্গেট থাকে যে আমার ইনপুট এবং আউটপুটের মধ্যে এমন ভাবে একটা ব্যালেন্স করা যাতে আমার ফাইনাল আউটপুটটা একটা স্পেশাল কোন একটা ভ্যালু রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমি যদি এভাবে দেখাই, লাইক যে এই ছবিটার মধ্যে যদি আমরা দেখি, সেটার মধ্যে আমাদের অলওয়েজ টার্গেট হচ্ছে লাইক আমাদের একটা, এটা হচ্ছে একটা হয়তো মোটর সার্কিট রিপ্রেজেন্ট করছে, যে একটা মোটরের টর্ক বা কত স্পিডে ঘুরবে। এটা আমি হয়তো এখান থেকে ডিফাইন করে দিলাম যে আমি চাই এটা 60 রোটেশন পার সেকেন্ড এরকম স্পিডে ঘুরুক। বাট এই মোটরটার মধ্যে ইন্টারনালি বেশ কিছু ইরর থাকতে পারে, তারপর হচ্ছে এক্সটার্নাল ডিস্টারবেন্স আসতে পারে। এগুলোর কারণে আমি ফাইনাল আউটকামটা অ্যাকচুয়ালি হয়তো দেখছিলাম যে 50 মিটার পার সরি 50 রেডিয়ান পার সেকেন্ড স্পিডে সে হচ্ছে ঘুরছে। সেই 60 আর 50-র মাঝখানে একটা ডিস্টেন্স আছে, যেটা হচ্ছে 10 রেডিয়ান পার সেকেন্ড। সো এই ডিস্টেন্সটা, অর্থাৎ যে ইররটা, সেটা কি আমি হচ্ছে আবার আমার কন্ট্রোলারের মধ্যে প্রোভাইড করছি, কন্ট্রোলার নিজেকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছে। অর্থাৎ আমাদের টার্গেটটা হচ্ছে কন্ট্রোলারটাকে সবসময় এমন ভাবে অ্যাডজাস্ট করা যাতে আমাদের আউটপুটটা আমাদের এক্সপেক্টেড যে আউটপুট সেটার সাথে ম্যাচ করে। এটাই হচ্ছে আমাদের অলওয়েজ টার্গেট। সো এখন এই কন্ট্রোলারটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে নিজেকে মেনটেন করে সেটার উপর বেস করে, মানে কন্ট্রোলারের চেঞ্জটা কেমন হবে, দ্য চেঞ্জ অফ দ্য কন্ট্রোলার ইজ হাউ কন্ট্রোলড, এই জিনিসটার উপর বেস করে আমরা দুই ধরনের কন্ট্রোলার অ্যানালাইসিস করি। একটাকে বলা হয় হচ্ছে স্টেডি স্টেট অ্যানালাইসিস, আর একটাকে বলা হয় ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। স্টেডি স্টেট অ্যানালাইসিসের পার্টটা হচ্ছে যে আমাদের কন্ট্রোলার সবসময় জাস্ট দুইটা স্টেটই থাকতে পারবে, দুইটা বলতে ডিসক্রিট স্টেট, লাইক অন অথবা হচ্ছে অফ। আমরা যদি এভাবে চিন্তা করি যে একটা কন্ট্রোলার, লাইক আমাদের রুমের একটা এসির কথা চিন্তা করি, একটা রুমের এসি আছে আমার কাছে, এখন আমি চাই যে রুমের টেম্পারেচার সবসময় 25 ডিগ্রি সেলসিয়াসে ফিক্স থাকুক। তো আমার টার্গেটটা হচ্ছে রুমের টেম্পারেচার সবসময় 25-এ ফিক্স থাকবে। সো আমাদের এসিটা সে হচ্ছে কন্টিনিউয়াসলি রুমের টেম্পারেচার মনিটর করতে থাকবে। কন্টিনিউয়াসলি রুমের টেম্পারেচার মনিটর করতে করতে সে হচ্ছে কি করবে, যদি দেখে যে ইফ টেম্পারেচার যদি হচ্ছে লাইক
গ্রেটার দেন 25 হয়, মানে যদি এখন গরম বেড়ে যায়, তাহলে হচ্ছে টার্ন অন, অর্থাৎ রুমের এসি হচ্ছে অন করে দাও, রুমটাকে আবার 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে নিয়ে আসার ট্রাই করো। আর আরেকটা ডিসক্রিট স্টেট হচ্ছে যদি ইফ টেম্পারেচার যদি 25-এর থেকে কমে যায়, অর্থাৎ আমি দেখছি যে আমার টেম্পারেচার অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে আমি এসিটাকে জাস্ট সিম্পলি টার্ন অফ করে দিব। এটা হচ্ছে সেকেন্ড অপশন আমার কাছে। সো বেসড অন দ্য আউটকাম অফ দ্য সেন্সর, কন্ট্রোলারটা হচ্ছে জাস্ট দুইটা স্টেটই থাকবে, হয় অন নাইলে হচ্ছে অফ। এই জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে স্টেডি স্টেট অ্যানালাইসিস, অর্থাৎ কন্ট্রোলারটা জাস্ট দুইটা স্টেটই থাকতে পারবে। এখন আমরা আরেকটা সিনারি একটু চিন্তা করি, যেটা নিয়ে আজকে আসলে আমাদের ক্লাসের মেইন ডিসকাশনটা, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস বলতে বোঝায় আমাদের কন্ট্রোলারটা হুট করে একটা পার্টিকুলার স্টেটে চলে যাবে না, সে হচ্ছে একটা সুইং স্টেটের মধ্যে থাকতে পারবে, অর্থাৎ একটা ভাইব্রেশনের মধ্যে থেকে থেকে ফাইনালি একটা স্টেবল অবস্থাতে যাবে। সো এটা আমরা কিভাবে, একটা এক্সাম্পল কিভাবে হতে পারে একটু চিন্তা করি। লাইক আমার কাছে একটা পট আছে, পটটার মধ্যে হচ্ছে আহ পানি আছে, ওকে, কিছু পানি আছে। তারপর এই পটটার উপরে আমি হচ্ছে একটা ইয়া দিলাম, থার্মোমিটার বসালাম, বাট টেম্পারেচার সেন্সর বসাচ্ছি। এন্ড আমার যে পটটা, সেটার নিচে হচ্ছে একটা হিটিং কন্ট্রোলার আছে। হিটিং কন্ট্রোলার বলতে হচ্ছে আমি বুঝাচ্ছি লাইক এটা ঠান্ডাও হতে পারে গরমও হতে পারে। সো এখানে যদি বলি এটা হচ্ছে একটা হিটিং কন্ট্রোলার, মানে হিটিং কন্ট্রোলার বলতে কন্ট্রোলার বলছি না আমি, মানে জাস্ট একটা হিটিং মেশিন আছে। তারপর এখানে আমার আছে হচ্ছে ওয়াটার, এন্ড এই জিনিসটা আমার হচ্ছে সেন্সর। সো এটা হচ্ছে আমার ওভারঅল যে ডিজাইনটা সেটা। সো আমার টার্গেট হচ্ছে এই পানিটার টেম্পারেচার সবসময় যাতে হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, এটা এনশিওর করা। সো আমাদের একটা রুম টেম্পারেচার একটা পটের মধ্যে পানি আছে, সেটার মধ্যে একটা হিটিং কন্ট্রোলার দিয়ে আমি হচ্ছে বসিয়ে রেখেছি, যে মানে হিট লাগলে হিট দিব, ঠান্ডা লাগলে ঠান্ডা দিব। And একটা সেন্সর মেনটেন করছি আমি, যে সেন্সরের রিডিং আমি চাই সবসময় 25 ডিগ্রি সেলসিয়াস থাকুক, এটা হচ্ছে আমার টার্গেট। সেই কাজটা করার সময় আমরা একটু চিন্তা করি যে আসলে একটা মানে একটা পাত্রের মধ্যে যদি আমি পানি রাখি, সেখানে আসলে হিটটা কিভাবে ট্রান্সফার হয়। আমরা একটু রিকল করার ট্রাই করি। আমরা জানি যে একটা মিডিয়ামের মধ্যে হিট হচ্ছে কনভেকশন হয়, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গাতে আস্তে আস্তে হিটটা ছড়িয়ে পড়ে। এই জিনিসটা একটু আবার রিকল করি আমরা। সো বিষয়টা হচ্ছে যে লাইক আমার সেন্সরটা আছে হচ্ছে পানির সারফেস থেকে একদম মানে কাছাকাছি, সারফেসের কাছাকাছি, নিচের পার্টটাতে কিন্তু সেন্সর নাই। সো আমি যখন নর্মালি এই সেন্সরটা দিয়ে মেজার করব পানির টেম্পারেচার, তখন আমি হয়তো দেখবো যে রুমের নর্মাল টেম্পারেচারের জন্যই লাইক এটা হচ্ছে একটা শীতকালে আমি দেখছি, সো রুমের নর্মাল টেম্পারেচার হয়তো আছে 19 ডিগ্রি সেলসিয়াস। সো ওই কারণে তখন পানিটার টেম্পারেচার হচ্ছে 19 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকবে, যার কারণে সেন্সরটা বুঝবে যে আমার টেম্পারেচার হচ্ছে বাড়াতে হবে, কারণ আমি চাই 25 ডিগ্রিতে নিয়ে যেতে। তাহলে আমরা যদি একটা গ্রাফের মতো চিন্তা করি, লাইক এখানে হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে টাইম আছে, এন্ড ওয়াই অ্যাক্সিসে হচ্ছে টেম্পারেচার, যেটাকে হয়তো আমরা থিটা দিয়ে দেখাচ্ছি টেম্পারেচারটা। সো ইনিশিয়ালি সে দেখবে যে টেম্পারেচার হচ্ছে আসলে রিকোয়ার্ড টেম্পারেচার থেকে কম, সো প্রায় 6 ডিগ্রির মতো কম আছে। সো আমার টার্গেট হচ্ছে আমি আলটিমেটলি 25 ডিগ্রি সেলসিয়াস যে পয়েন্টটা, সেখানে যেতে চাই। সো সে করবে কি, ইনিশিয়ালি টেম্পারেচারটা বাড়াতে থাকবে, অর্থাৎ টাইমের সাথে সাথে সে হচ্ছে এখন হিট দিতে থাকবে যাতে সেটা 25 পর্যন্ত যায়। সো নর্মালি কিন্তু 25 পর্যন্ত যখন সে চলে গেল, তখনই তার বন্ধ হয়ে যাওয়া উচিত। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে 25 কিন্তু সে হুট করে হয়ে যাবে না এই পানিটার টেম্পারেচার। হয়তো হিটিং দিতে দিতে আমি রিকোয়ার্ড হিট 25-এর জন্য যা দরকার সেটা দিয়ে দিলাম, বাট এই হিটের আইডিয়াটা, অর্থাৎ এই হিটের সেন্সটা সারফেস থেকে শুরু করে মানে একদম একদম নিচ থেকে শুরু করে সারফেস পর্যন্ত আসতে আসতে একটু টাইম লাগবে। মানে কনভেকশন হয়ে হয়ে হিটটা এই 25 ডিগ্রি টেম্পারেচারটা উপর দিকে আস্তে আস্তে একটু টাইম লাগবে। সো ততক্ষণ সময়ের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি এই হিটিং কন্ট্রোলারটা 25-এর থেকেও বেশি হিট হচ্ছে আসলে দিয়ে দিবে।
সো দেখা যাবে যে যতক্ষণের মধ্যে আমার সেন্সরটা 25 রিড করছে, ততক্ষণের মধ্যে আসলে আমার অ্যাকচুয়াল টেম্পারেচার কিন্তু 25 থেকে বেশি হয়ে গেছে নিচের রিজিয়নটার মধ্যে। সো সে কিন্তু হয়তো 25-এর জায়গায় 27 পর্যন্ত যাওয়ার জন্য যে টেম্পারেচার হিট দরকার ছিল সেটা প্রোভাইড করে দিল। সো এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যাচ্ছে জিনিসটা, তার মানে আমার হচ্ছে যেই টেম্পারেচার চাচ্ছিলাম তার থেকে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা যখন এই 27টা দেখা যাবে যে সেন্সর রিড করবে, সে এবার মনে করবে যে ওকে আমার দরকার ছিল 25, বাট আমি চলে যাচ্ছি 27-এ। তার মানে এখন সে হচ্ছে আবার এই হিটিং কন্ট্রোলারটাকে একটা কমান্ড দিবে যে তুমি এবার তোমার কম টেম্পারেচার রিডিউস করো, অর্থাৎ ঠান্ডা করো, যাতে 27 থেকে সেটা 25-এ আসে। সো এবার সিমিলারলি আবার এই হিটিং কন্ট্রোলারটা টেম্পারেচার কমাতে থাকবে, কমাতে থাকবে, কমাতে 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 তার টার্গেট থাকবে 25-এ থেমে যাওয়া। বাট দেখা যাবে একদম এক্স্যাক্টলি সেম, যে টেম্পারেচার কমাতে কমাতে সে 25-এ হয়তো চলে এসেছে, বাট এই আইডিয়াটা সেন্সর পর্যন্ত যেতে যেতে একটু টাইম লাগে। সো ততক্ষণে টেম্পারেচার আবার একটু বেশি কমে যায়। সো হয়তো এবার 25-এর জায়গায় 24-এ চলে আসলো। সো এবার সে আবার বলবে যে আচ্ছা এবার তো টেম্পারেচার আসলে কমে গেছে, সো তুমি আবার হিট বাড়াও। সো এই জিনিসটা হচ্ছে আসলে চলতেই থাকবে, অর্থাৎ অ্যাকচুয়াল যেটা আসার কথা তার থেকে একটু কম বা বেশি সবসময় হচ্ছে মেনটেন হবে। সো দেখা যাবে যে আমি যদি আমার গ্রাফটা দেখি তখন এটা অনেকটা এরকম একটা ট্রানজিয়েন্ট, ট্রানজিয়েন্ট বলতে হচ্ছে এরকম একটা ডাইনামিক বা চেঞ্জেবল গ্রাফের মতো হবে। সো যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 25-এ একটা স্ট্রেট লাইন হওয়ার কথা ছিল টেম্পারেচারটা, এটা একদম স্ট্রেট লাইন না হয়ে সেটা হচ্ছে আস্তে আস্তে বেড়ে কমে বেড়ে কমে একটা ফাইনালি একটা স্টেডি অবস্থায় আসবে। বাট এই স্টেডি অবস্থায় আসতে আসতে একটু টাইম নিবে। সো এই যে টাইমের সাথে সাথে আমার যে কন্ট্রোলারটা মানে জাস্ট এক্স্যাক্টলি একটা পার্টিকুলার ভ্যালু না দিয়ে কম বেশি করে করে একটা স্টেবল স্টেটে আসছে, এই জিনিসটাকে আসলে বলা হয় হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। সো আমাদের এখানে আজকে আমরা যে টপিকটা দেখছি সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের একটা গ্রাফকে আমরা এরকম একটা গ্রাফকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি। এটাই হচ্ছে ওভারঅল ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের আইডিয়াটা। সো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে রেকর্ডিং তো আছে এটা, সেটা আরেকবার দেখে নিলেই হোপফুলি বোঝা যাবে, মানে সিম্পল কনসেপ্ট। ওকে, ট্রানজিয়েন্ট অ্যানালিসিস আইডিয়াটা আমরা বুঝলাম, তারপর এবার হচ্ছে আজকে আমরা এই রিলেটেড একটা মানে ম্যাথ আসলে কিভাবে সলভ করতে হয় সেটা একটু দেখি। মানে এটা আসলে খুব সিম্পল ম্যাথ, এটাকে ম্যাথ বলারও কিছু না। সো এটা হচ্ছে একটা ট্রানজিয়েন্ট অ্যানালিসিস এর গ্রাফ, যেটাতে হয়তো আমাদের এক্স এক্সিস আছে হচ্ছে টাইম, এন্ড ওয়াই এক্সিস আছে আমাদের কি বলে যেটাকে যেটা দেখলাম আমরা টেম্পারেচার। সো আমরা আমাদের হয়তো এই পয়েন্টটা যেটা যেটা আমাদের ডিজায়ার টেম্পারেচার, সেটা হয়তো হচ্ছে 25°C। এন্ড কোশ্চেন হচ্ছে এগুলো সবগুলো একদম মার্ক করাই থাকবে, টি এর ভ্যালু কত কোন সময়ে, মানে মানে লাইক গ্রাফ পেপারের মতো মার্ক করা থাকবে। এন্ড হচ্ছে ওয়াই এক্সিসও টেম্পারেচার কত এটা একদম ফ্লোটিং পয়েন্ট সহ হচ্ছে দেয়া থাকবে যে কোনটার ভ্যালু কত কোন পয়েন্টটাতে। এরকম একটা গ্রাফ দিয়ে এখন আমাকে যদি বলে যে এটা অ্যানালাইসিস করো, তাহলে আমাকে মেইনলি তিনটা প্যারামিটারের ভ্যালু বের করতে হবে: ওভারশুট, রাইজ টাইম, আর হচ্ছে সেটলিং টাইম। সো ওভারশুট বলতে বোঝায় একদম এক্স্যাক্টলি আমরা যেটা বুঝি যে আমার ডিজায়ার্ড ভ্যালু থেকে হাইস্ট কতটুকু পর্যন্ত হচ্ছে ডেভিয়েট করেছিল আমার কন্ট্রোলারটা। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 25 হওয়ার কথা ছিল, বাট হয়তো সে টেম্পারেচার বাড়াতে বাড়াতে 30 পর্যন্ত চলে গেছিল। তার মানে আমার ওভারশুটটা হচ্ছে এই 30 - 25, যেটা মানে হচ্ছে 5। তার মানে আমার ফার্স্ট যে প্যারামিটারটা যেটা হচ্ছে ওভারশুট, ওভারশুট হচ্ছে 30 - 25। সো এই 30টা আমি কিভাবে পাবো? ফার্স্ট যেই পিকটা ছিল অসিলেশনের, ফার্স্ট অসিলেশনটা যেটা পাবো সেটার পিকটাই হচ্ছে আমার আসলে ওভারশুটের ভ্যালু, কারণ ওইটাই সবচেয়ে হাইস্ট থাকবে। এরপর হচ্ছে আসলে যেতে 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 সেই পিকটা কমতে থাকবে। সো হাইস্ট যে পিকটা হয়েছিল সেটা মাইনাস হচ্ছে আমার ডিজায়ার্ড ভ্যালু যেটা। সো ওভারশুট হচ্ছে 5। সো আরেকটা যেটা চাই সেটা হচ্ছে ওভারশুট পার্সেন্টেজ কত। ওভারশুট পার্সেন্টেজ হচ্ছে সিম্পলি জাস্ট ওভারশুট কত হয়েছিল ডিভাইডেড বাই আমার হচ্ছে ওভারশুটের ভ্যালু, মানে ডিজায়ার্ড ভ্যালু কত। So, আমার ডিজায়ার্ড ভ্যালু ছিল হচ্ছে 25°C, বাট আমার এই হিটিং এর ইস্যুর কারণে আমার ওভারশুট হয়ে জিনিসটা 30 পর্যন্ত চলে গেছিল। সো আমার ওভারশুট হচ্ছে 5,
ডিভাইডেড বাই আমার ইয়া হচ্ছে 25, সো দেখা যাবে যে এটা 20% হচ্ছে আমার ওভারশুট হয়েছে এখানে টোটাল। এটা হচ্ছে ফার্স্ট আইডিয়াটা যে আমার ওভারশুটের ভ্যালু কত। সিম্পল জিনিসই। সেকেন্ড জিনিস হচ্ছে রাইজিং টাইম কত আমার। রাইজিং টাইম বলতে বোঝায় আমার আমার যে ডিজায়ার্ড টেম্পারেচার, অর্থাৎ হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25-এর 10% থেকে শুরু করে 90% পর্যন্ত যেতে টোটাল কতটুকু টাইম লাগছে। সো লাইক যদি এভাবে চিন্তা করি, এই পয়েন্টটা হচ্ছে আমার 25-এর পয়েন্ট। সো 25-এর 90%, অর্থাৎ 25 ইন্টু হচ্ছে কত, 0.9, সো 25 ইন্টু 0.9, এটার ভ্যালু আসে হচ্ছে 22.5। সো 22.5-এ পৌঁছাতে কতটুকু টাইম লাগে, কত থেকে সেটা সেটা হচ্ছে রাইজিং টাইম থেকে। রাইজিং টাইমটা হচ্ছে 10% থেকে, তার মানে 25-এর 10% হচ্ছে সিম্পলি জাস্ট 2.5। তার মানে আমার কোশ্চেনটা হচ্ছে যে এরকম, আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমার ডিজায়ার্ড ভ্যালুর 10%, অর্থাৎ 2.5, এটা থেকে আমার এন্ডিং ভ্যালু হচ্ছে 25-এর 90%, যেটা ভ্যালু হচ্ছে 22.5। আমাকে যেটা বের করতে হবে, 2.5 থেকে 22.5 এই টেম্পারেচারে যেতে টোটাল টাইমটা কত লেগেছে। আমাকে জাস্ট হচ্ছে এই গ্রাফের মধ্যে এই দুইটা পয়েন্টকে আসলে আইডেন্টিফাই করতে হবে, 2.5 আর 22.5। লাইক আমি এখন গ্রাফ দেখলেই বুঝতে পারবো যে হয়তো 2.5টা ছিল এটা, যেটাতে আমার ইনিশিয়াল টাইম ছিল হয়তো 2 সেকেন্ড, আর 22.5 যেটা সেটা হচ্ছে এখানে, এটাতে হয়তো আমার টাইম হচ্ছে 5 সেকেন্ড। আর হয়তো একদম 25-এ ফার্স্ট যখন হিট করছে সেটা হয়তো আরো 7 নাম্বার সেকেন্ডে গিয়ে। তার মানে আমার এই 2.5-এর জন্য আমার টাইম হচ্ছে স্টার্টিং হচ্ছে 2 থেকে, আর 22.5-এর জন্য আমার টাইমটা হচ্ছে 5 নাম্বার সেকেন্ডে গিয়ে। তার মানে আমার এই 10% ভ্যালু অর্থাৎ 2.5 থেকে 90% ভ্যালু অর্থাৎ 22.5-এ যেতে আমার টোটাল টাইম লাগছে 3 সেকেন্ড। এই 3 সেকেন্ডটাই হচ্ছে আমার রাইজিং টাইম। এটা হচ্ছে রাইজিং টাইমের আইডিয়াটা। রাইজিং টাইমটা হচ্ছে আমার ডিজায়ার্ড ভ্যালুর 10% থেকে 90% পর্যন্ত যেতে। এই 10% থেকে 90% পর্যন্ত যেতে আমার এই এক্স এক্সিসের দিকে যে টাইমের ডিফারেন্স যেটা, সেটাই হচ্ছে আমার রাইজিং টাইম। আমরা দুইটা পার্ট দেখলাম, একটা হচ্ছে ওভারশুট কোনটা। ওভারশুটটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট থেকে হাইস্ট ডেভিয়েশন কতটুক। রাইজিং টাইমটা হচ্ছে ডিজায়ার্ড ভ্যালু 10% থেকে ডিজায়ার্ড ভ্যালু 90%-এ যেতে টোটাল টাইম কেমন নিচ্ছে সে। আর থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে, এবার আরেকটা বাকি আছে আমাদের, সেটা হচ্ছে সেটলিং টাইম। সেটলিং টাইম বলতে বোঝায় যে লাইক এটা কোশ্চেনে বলা থাকবে যে 2% নাকি 5%। সো এটা হচ্ছে যে আমার এই যে অসিলেশন হচ্ছে, অসিলেশন হতে হতে এটা তো আসলে একদম আহ, কি বলে, যদি খুবই জুমড অবস্থায় দেখি অর্থাৎ খুব প্রিসাইজ ভাবে দেখি, ইন দ্যাট কেস হচ্ছে আমরা দেখবো অনেকক্ষণ পর্যন্ত এই ভাইব্রেশনটা চলতে থাকবে। বাট আমরা তো এইভাবে আসলে চিন্তা করবো না, আমরা ভাববো যে ওকে, এই ভাইব্রেশনটা যদি একটা লিমিট পর্যন্ত থাকে, লাইক এই 25-এর হয়তো 2% পর্যন্ত ডেভিয়েশন আমরা অ্যালাউ করব, এতটুকু পর্যন্ত যদি থাকে তাহলে আমরা বলবো যে ওকে, সিস্টেমটা আমার স্টেবল অবস্থাতে চলে আসছে। সো আমার ডিজায়ার্ড ভ্যালুর একটা পার্টিকুলার পার্সেন্টেজ পর্যন্ত ডেভিয়েশনকে আমরা স্টেডি স্টেডি ধরে নিব। সো 25 ডিগ্রি সেলসিয়াসের আইদার 2% অথবা 5%কে আমরা হচ্ছে স্টেবল অবস্থা ধরবো। সো এটা কোশ্চেনে বলা থাকবে যে আমি কোনটাকে স্টেবল ধরবো আর কোনটাকে স্টেবল ধরবো না। সো যদি বলা থাকে যে কোশ্চেনের মধ্যে 25-এর মানে আমার ডিজায়ার্ড ভ্যালুর 5% পর্যন্ত হচ্ছে আমি ডেভিয়েশন অ্যালাউ করতে পারি, সেই ক্ষেত্রে জিনিসটা কেমন হবে। সো লাইক আমার ডিজায়ার্ড ভ্যালু হচ্ছে 25। এখন যদি বলে যে 5% ডেভিয়েশন অ্যালাউ করবে, সো 25-এর 5% হচ্ছে 5%। সো 25 ইন্টু 0.05, যেটার ভ্যালু হচ্ছে 25 টাইমস 0.05, যেটার ভ্যালু হচ্ছে 1.25। অর্থাৎ এই 5%, 25-এর 5% হচ্ছে 1.25। তার মানে ডেভিয়েশন গুলো কিন্তু দুই সাইডেই হতে পারে, একটা হচ্ছে উপর পজিটিভ দিকে আর একটা হচ্ছে নেগেটিভ দিকে। তার মানে 25-এর
+1.25 যদি হয় সেটা হবে হচ্ছে 26.25। এটা হচ্ছে 25, যদি -1.25 হয় সেটার ভ্যালু হবে হচ্ছে 22.25, সরি 23.25। তার মানে আমাকে দেখতে হবে আইদার স্টার্টিং পজিশন থেকে 23.25-এ গিয়ে একটা পিক পাওয়া যাচ্ছে, এইটা কোনটা, অথবা 26.25-এ কোন একটা পিক পাওয়া যাচ্ছে, ওই টাইমটা কোনটা। জিনিসটা আবার একটু চিন্তা করি, লাইক আমি যদি দেখি এইখানে যে পিকটা সেটা হচ্ছে অনেক বড়। সো এটা হয়তো দেখা যাবে যে 25 যদি আমার আসলে টার্গেট থাকতো, এই পয়েন্টটা আসলে চলে যাচ্ছে 30-এর কাছাকাছি। সো এটা কিন্তু আমার আসলে এই সেটলিং টাইমের মধ্যে পড়ে না। তারপর আমি নেক্সট পিকটা দেখি। নেক্সট পিকটা হয়তো আমি দেখলাম যে 25-এর জায়গায় এখানে 22 পর্যন্ত এসছে। তার মানে এখানে ডিফারেন্স হচ্ছে 3-এর ডিফারেন্স, বাট আমি কিন্তু অ্যালাউ করতে পারি জাস্ট 1.25 পর্যন্ত। তার মানে এটাও আমার আসলে ডিজায়ার্ড এরিয়াতে পড়বে না। তারপর আমি এই পয়েন্টটা দেখি। এই পয়েন্টটাতে আমি এসে দেখলাম যে এটার ভ্যালু হচ্ছে লাইক 25-এর জায়গায় এটা জাস্ট হচ্ছে 26 পয়েন্ট সামথিং, লাইক 26.1-এ হয়তো এই ইয়ার আমি পাচ্ছি। তার মানে এটা কিন্তু আমার যে অ্যালাউয়েবল রেঞ্জ আছে, অর্থাৎ 23.25 এবং 26.25 এর মধ্যে পড়ে। তার মানে এই রেঞ্জের ডেভিয়েশনের মধ্যে জিনিসটা পড়ছে 26.1 যদি থাকে। তার মানে আমি দেখবো যে আমার এই পিকগুলোর মধ্যে সবচেয়ে ফার্স্ট কোন পিকটা হচ্ছে আমার এই ডিজায়ার্ড ভ্যালুর মধ্যে পড়ে, অর্থাৎ 23.25, অর্থাৎ আমার ডিজায়ার্ড ভ্যালুর 5% নিচে থেকে ডিজায়ার্ড ভ্যালুর 5% উপর পর্যন্ত। সো 23.25 থেকে 26.25, find the first peak that lies within this range। তার মানে আমাকে গ্রাফ থেকে খুঁজে বের করতে হবে এমন একটা পিক যেটা হচ্ছে এই টেম্পারেচারটার মধ্যে হচ্ছে থাকে। So আমি একদম ফার্স্ট যে পিকটা পেলাম সেটা হচ্ছে এটা, লাইক এই পিকটাও কিন্তু এরকম যে এটা ওই রেঞ্জের মধ্যেই পড়ে, কিন্তু আমি বলছি যে এইটা হচ্ছে যেহেতু ফার্স্ট পিক যেটা এই রেঞ্জের মধ্যে পড়ছে, তার মানে এই পিকটা যেটা সেটা কি হচ্ছে আমি আমার ডিজায়ার্ড ভ্যালু হিসেবে ধরে নিব। মানে ফার্স্ট যেই পিকটা আমার এই রেঞ্জের মধ্যে পড়বে সেটা হচ্ছে আমার ডিজায়ার্ড ভ্যালু। সো ওই পিকটাতে পৌঁছাতে আমার যে টাইমটা লাগবে, লাইক এখানে 2% ধরেছিল এই জন্য আর একটু দেরি হয়েছে, লাইক 5% যদি অ্যালাউ করি তাহলে হয়তো এই পয়েন্টটাতে এসে আমার এই 5% ডেভিয়েশনটা আমি পেয়ে যাচ্ছি। তার মানে এই পার্টটাকে আমি বলবো হচ্ছে আমার সেটলিং টাইম। তো জিনিসটাকে যদি আরেকবার রিকেপ করি, আমার সেটলিং টাইমটা হচ্ছে ডিজায়ার্ড ভ্যালু থেকে আমার যেই অ্যালাউয়েবল ইরর আছে সেইটা প্লাস বা মাইনাস করব আমি। 25 থেকে আমি হচ্ছে 1.25 প্লাস করবো, 1.25 মাইনাস করবো। So এই রেঞ্জটার মাঝখানে আমার শুরু থেকে পিক গুলো একটা একটা হিসাব করতে করতে যেই পিকটাতে গিয়ে দেখবো যে এই রেঞ্জের মাঝখানে হচ্ছে ভ্যালুগুলো আছে, অর্থাৎ 23.25 থেকে 26.25 এর মধ্যে, ওই ফার্স্ট ওই পিকটাকে আমি হচ্ছে আমার সেটলিং টাইম ধরে নিব। সো এটাই হচ্ছে আমার সেটলিং টাইমের আইডিয়াটা। সো হোপফুলি মোটামুটি সবার কাছে এখন ক্লিয়ার যে ওভারশুট হচ্ছে হাইস্ট কতটুকু পর্যন্ত ডেভিয়েশন হয়েছিল, রাইজিং টাইম হচ্ছে আমার ডিজায়ার্ড ভ্যালুর 10% থেকে 90%-এ যেতে কোন টাইমটা লেগেছে সেটা, আর সেটলিং টাইম হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট থেকে এমন একটা পয়েন্টে যাওয়া যে পয়েন্টটা হচ্ছে আমার ডিজায়ার্ড ভ্যালুর থেকে লাইক এই 5% ইরর রেঞ্জের মধ্যে আছে, এরকম একটা ফার্স্ট পিক খুঁজে পেতে যে টাইমটা লাগে, এটা হচ্ছে সেটলিং টাইম। সো ওভারঅল এতটুকু পর্যন্তই হচ্ছে আমাদের এই ট্রানজিয়েন্ট গ্রাফের অ্যানালাইসিস। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসার চান্স অনেক অনেক বেশি। সো একটা গ্রাফ আঁকা থাকবে, গ্রাফের মধ্যে বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে, আর এই ভ্যালু থেকে জাস্ট এই 3টা প্যারামিটারের ভ্যালু বের করতে হবে। সো আইডিয়াটা মোটামুটি ক্লিয়ারলি বুঝলে খুব ইজিলি এটা আনসার করতে পারার মতো। হোপফুলি সবাই বুঝতে পেরেছি। এন্ড সেম যদি না বুঝে থাকি তাহলে হচ্ছে রেকর্ডিংটা একটু দেখে নিলে আবার হয়তো বোঝা যাবে, কারণ এখানে একদম ডিটেল বোঝানো হয়েছে। যদি কোনো কারণে বুঝতে সমস্যা হয় রেকর্ডিংটা আবার একটু প্লেব্যাক করে দেখলেই আশা করি বুঝে যাওয়া যাবে। সো নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে আমরা আসলে পরের ক্লাসে দেখবো, সেটা হচ্ছে পিআইডি কন্ট্রোলার, প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডিফারেনশিয়াল। তো এটা আসলে আজকের ক্লাসে ডিসকাস করলে হয়তো একে বোঝানো একটু টাফ হয়ে যাবে। সো এই জাস্ট এই 3টা পেজ আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ডিসকাস করব।
আজকের ক্লাসের আমাদের টপিক হচ্ছে এতটুকু পর্যন্তই ছিল, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের গ্রাফ কিভাবে অ্যানালাইসিস করতে হয়। সো ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে আমরা আর আজকের ক্লাস ইলংগেটেড করছি না। স্যার, আমরা যেমন ওই যে চ্যাপ্টার 1 এর জন্য একটা পিডিএফ দিয়েছিলেন, এরকম হচ্ছে গিয়ে মানে কি কি টাইপ কোশ্চেন আসবে এরকম একটা পিডিএফ দিলে ভালো হতো। স্লাইড থেকে ওই পিডিএফটা পড়লে আর কি সুবিধা বেশি হয়। কোন চ্যাপ্টারের জন্য? ওই যে, স্যার, এই যে চ্যাপ্টার 1 এর যে একটা ওভারঅল একটা পিডিএফ দিয়েছিলেন লাস্টে সব হুম, হুম, হুম। নোটের, এরকম করে দিবে আর কি। আচ্ছা, এটা একটু আমি দেখতে হবে, তাইলে এটা কি প্রিপেয়ার করা ছিল নাকি, লাইক ওই যে ইয়া চ্যাপ্টার, নেভিগেশন চ্যাপ্টারটার জন্য? জি স্যার, মানে থিওরিটিক্যাল হুম, হুম। এগুলোর জন্য। আচ্ছা, আমি দেখি, আমি আমি ঠিক শিওর না এটার ইয়া আছে নাকি, মানে এটা তো অফিসিয়ালি প্রোভাইড করা হয়েছে, যদি থাকে আমি হচ্ছে এখনই শেয়ার করে দিচ্ছি ওটা। ওকে, আমরা এখন অ্যাটেন্ডেন্স হচ্ছে যদি অফিসিয়ালি বলে হচ্ছে নিতে হবে, তাহলে আমরা এই জুমের চ্যাটে আছে সেটা, সেখান থেকে নিয়ে নিব, বাট আপাতত আর রোল কল করা হচ্ছে না। আহ, ঠিক আছে, তাহলে ওকে তোমরা স্যার। লিভ নিতে পারো।